দূত মোস্তফা ওসমান তুরান। আমার বাম দিকে রয়েছেন গণপূর্ত অধিদপ্তরের সম্মানিত প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ শামীম আক্তার। আমাদের অনুষ্ঠানের আলোচনা শুরু করবার আগে আমরা একটি তথ্যচিত্র দেখব। তথ্যচিত্রটি দেখবার পরে আমরা আবার আলোচনায় ফিরে আসব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ওমা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক মানুষদের স্মৃতির উদ্দেশ্যে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর এই স্মারক স্থাপনাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই স্মৃতির মিনারটি বাঙালি জাতির সাহস, শক্তি ও বীরত্বের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। সবুজে পরিপূর্ণ নয়নাভিরাম এই স্মৃতিসৌধের নকশা করেন স্থপতি সৈয়দ মইনুল হোসেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ গণপূর্ত অধিদপ্তর এর নির্মাণ কাজ বাস্তবায়নের নেতৃত্ব দিয়ে ইতিহাসের পাতায় চিরভাস্বর হয়ে আছে প্রতিষ্ঠানটি। নকশাকৃত এই স্মৃতিস্তম্ভে রয়েছে ৭টি মিনার। ত্রিভুজাকৃতির এই মিনারগুলো মুক্তিযুদ্ধের ৭টি পর্যায়ে ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্ত ফ্রন্টের নির্বাচন, ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২-র শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯-এর গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অবস্থানকে নির্দেশ করে। সর্বোচ্চ মিনারটির উচ্চতা ১৫০ ফুট। স্তম্ভের মিনারগুলো পরস্পর এমনভাবে নকশাকৃত যে একটির ভেতর দিয়ে আরেকটির ভেতর প্রবেশ করা যায় এবং বেরোনো যায়। ১৯৭১ সালের ২৬শে মার্চ শুরু হওয়া মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছে ১৬ই ডিসেম্বর। সেজন্য বিজয় দিবসে এখানে জাতীয়ভাবে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে স্মরণ করা হয় বাঙালির চিরকালের বীরদেরকে, যাদের মহান আত্মত্যাগে অর্জিত হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ সফরকারী রাষ্ট্র ও সরকার প্রধানগণ তাদের রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে সম্মান জানাতে আসেন এবং স্মৃতিচিহ্নরূপে তারা বৃক্ষরোপণ করেন এখানে। এই স্মৃতিসৌধ চত্বরে রয়েছে 10টি গণকবর, কৃত্রিম হ্রদ ও বাগান, উন্মুক্ত মঞ্চ, পাবলিক টয়লেট, 2টি হেলিপ্যাড, মসজিদ, দীর্ঘ মসৃণ হাঁটার পথ সহ নানা সুবিধাদি। তবে এখানকার ফুলবাগানের নান্দনিক রঙিন রাজ্য মুগ্ধ করবে যে কোনো আগত দর্শককে। আধুনিক লাইটিং সহ চোখ জুড়ানো ঝর্ণার জল, সবুজ মাঠ, বিশাল উন্মুক্ত এলাকায় বিশুদ্ধ বাতাসের সুখময় অনুভূতি মন জুড়িয়ে দেয় দর্শনার্থীদের। প্রতিদিন শত সহস্র পর্যটকের আগমন ঘটে জাতীয় স্মৃতিসৌধে। অনেক অভিভাবকই শিশুদের সাথে নিয়ে আসেন মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাসকে উপলব্ধি করবার জন্য। জাতীয় স্মৃতিসৌধের যে স্মৃতিগাথা এদেরকে দেখানোর জন্য এবং উপলব্ধি করার জন্য বাচ্চাদেরকে নিয়ে আসা, এবং প্রায় প্রায় আমরা এখানে আসি তাদেরকে পরিচিত করে দিই আমাদের জাতীয় গৌরবোজ্জ্বল স্মৃতিসৌধ সম্বন্ধে। দর্শনার্থীদের জন্য কোনো প্রবেশ মূল্য না থাকলেও স্মৃতিসৌধ প্রতিদিন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। উল্লেখ্য, পৃথিবীর প্রধান ক্যাথলিক রাষ্ট্র ভ্যাটিকান সিটির আয়তন ১০৯ একর, আর বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ এলাকাটির মোট আয়তন ১০৮ একর। আয়তনের প্রেক্ষাপটে এটি রক্ষণাবেক্ষণ একটি বড় চ্যালেঞ্জ। সেটিকে মোকাবেলা করে নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে গণপূর্ত অধিদপ্তর। স্মৃতিসৌধটির মূল স্তম্ভ সিমেন্ট কালার হলেও সৌধের গোটা প্রাঙ্গণটির সকল স্থাপনা লাল ইট দিয়ে নির্মিত, যা প্রাঙ্গণটিকে পৃথক গাম্ভীর্য ও সৌন্দর্যময় করে তুলেছে। ২০২২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ তার ৫১তম জন্মবার্ষিকী উদযাপন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তির মাধ্যমে যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তারই ধারাবাহিকতায় সেই স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চৌকস নেতৃত্বের মাধ্যমে দেশকে নিয়ে যাচ্ছেন স্মার্ট বাংলাদেশ নির্মাণের যাত্রায়। কিছুদিন আগেও সিঙ্গাপুর মালয়েশিয়ার অর্থনৈতিক অগ্রগতির সাথে তুলনা করে বাংলাদেশের সামনে সেসব দেশকে অর্থনৈতিক মডেল রূপে উপস্থাপন করা হতো।
কিন্তু ডিসেম্বর 2022 তারিখে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর তথ্য উপাত্তের ভিত্তিতে কানাডার ভিজুয়াল ক্যাপিটাল লিস্ট জানিয়েছে 2022 সালে বাংলাদেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনামকে পেছনে ফেলে পৃথিবীর 35তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে বিশ্ব দরবারে নিজেদেরকে মর্যাদার আসনে প্রতিষ্ঠা করেছে। কোভিড-19 অতিমারি এবং চলমান জটিল বিশ্ব প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে মধ্যমায়ের দেশের যাত্রায় বাংলাদেশের জন্য এটি একটি বিশাল অর্জন। 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্মৃতি বিজড়িত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ গণপূর্ত অধিদপ্তর নির্মিত জাতীয় স্মৃতিসৌধের সুউচ্চ দৃঢ় মিনার যেন বাংলাদেশের অগ্রযাত্রার সেই বার্তাটি পৌঁছে দিচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আমরা তথ্যচিত্রটি দেখলাম। আমরা এই তথ্যচিত্রটি এবং বাংলাদেশের যে এগিয়ে যাওয়ার যে উন্নতি, সেই উন্নতির কথার একটি মূল্যায়ন শুনবো মাননীয় রাষ্ট্রদূত জনাব মুস্তফা ওসমান তুরানের কাছে। Thank you. First of all, I was very impressed by the documentary. It shows in a very short time how much progress has been achieved in Bangladesh. I think one of the main reasons why reaching this level of development is because of the political stability of the country with strong leadership of Honorable Prime Minister Sheikh Hasina. Bangladesh is marching towards a better future. All of Bangladesh will achieve all the targets that is set for itself to be a developed economy in the year 2041. I think I'm not surprised that Bangladesh is now the 35th biggest economy in the world. I'm sure if everything goes well, it will achieve all its targets. আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় রাষ্ট্রদূত। আমি ফিরে যাচ্ছি গণপূর্ত অধিদপ্তরের সম্মানিত প্রধান প্রকৌশলী মহোদয়ের কাছে। গণপূর্ত অধিদপ্তর বাংলাদেশের বহু ঐতিহাসিক স্থাপনা নির্মাণ করেছে, যার এটি একটি, এবং আগামীতে আরও কিছু ঐতিহাসিক স্থাপনা নির্মাণ করছে, এবং বর্তমান বিশ্বে এই ধরনের স্থাপনা নির্মাণ একটি চ্যালেঞ্জিং কাজ। আপনি এই চ্যালেঞ্জকে কিভাবে মোকাবেলা করছেন? বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এই এখন উন্নত দেশ হওয়ার এই পথে অগ্রসরমান, এবং গণপূর্ত অধিদপ্তর প্রায় 35টি মন্ত্রণালয়ের কার্যক্রমের সঙ্গে যুক্ত। বিভিন্ন মন্ত্রণালয়ের যে উন্নয়নমূলক কার্যক্রম আছে গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে এই 35টি মন্ত্রণালয়ের কাজ আমরা করছি। এখন আপনারা নিশ্চয় দেখেছেন যে আগের যে স্থাপনা, এখন কিন্তু স্থাপনা অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এর বাস্তবায়ন কিন্তু অনেক চ্যালেঞ্জিং। এর স্থপতিরা এখন কিন্তু আগের থেকে অনেক আধুনিক। স্থপতিরা যে সমস্ত কাজ করছেন বাংলাদেশে, সেগুলোকে এক্সিকিউট করা কিন্তু এখন অনেক চ্যালেঞ্জিং। সবার সম্মিলিত প্রচেষ্টার প্রেক্ষিতেই কিন্তু একটা সুন্দর একটা প্রকল্প কিন্তু সুন্দরভাবে সম্পন্ন হয়। এবং আমরা ভবিষ্যতে যেটা আমরা আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যে এর বিশ্ব মানকে আমাদের অর্জন করা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটাকে এটাকে অ্যাচিভ করা, এবং এর এক্সিকিউশন লেভেলেও আন্তর্জাতিক মানটাকে অ্যাচিভ করা। এবং আমাদের আরও একটি অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে দ্রুত কাজ শেষ করা। তো সুতরাং সব মিলিয়ে কিন্তু আমরা চেষ্টা করছি অতীতের সেই ঐতিহ্যকে ধারণ করে সামনের যে চ্যালেঞ্জ, আন্তর্জাতিক মানে সব কিছু বজায় রেখে এইগুলো সম্পন্ন করা। ধন্যবাদ আপনাকে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার সময়কালে বিশেষ করে তুরস্ক বাংলাদেশ সম্পর্ক একটি নতুন মাত্রা পেয়েছে, এবং বাংলাদেশ তুরস্ক সম্পর্কে এই মাত্রা শুধু একমুখী না, এটা কি আমি বলবো যে বহুমুখী মাত্রা পেয়েছে। এবং এই কাজটি করতে যে আপনি কি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন বা কিভাবে এটি করলেন? It was difficult because most of my 3 years was during the COVID times. So there were many restrictions in the beginning, but I have used those times to learn more about Bangladesh by reading, by talking to people online. I had many online meetings, so to learn about Bangladesh, because without learning, it's not a good start. So I identified areas of our common history, our common culture,
shared values. So there are many anecdotes in our history. So it goes all the way back to the birth of Islam. We have also many connections through Sufism and religious interactions, but also through trade. You know, Chittagong was an important port throughout history, and during the First World War, our countries helped each other. We received many support from Bengali people. We never forget this. So I've learned many things. I learned a lot about the respect and admiration for Mustafa Kemal Atatürk in Bangladesh, because I realized in Bangladesh there is a very positive perception of Turkey, our culture and people. So that is helping to develop a better relationship in trade, investments. Our investments in Bangladesh is also increasing. Our trade increased from $850 million in 2020. Now it's $1.3 billion. Our investment was just $75 million. Now it's $300 million. So it's a big improvement, and I'm very hopeful in the near future we will increase this cooperation even further. থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় রাষ্ট্রদূত। আমি একটু জানতে চাচ্ছিলাম যে সম্মানিত প্রধান প্রকৌশলী মহোদয়ের কাছে যে তুরস্কের যে স্থাপত্য এবং প্রকৌশলগত জায়গা থেকে তাদের ভবনের একটি আলাদা বৈশিষ্ট্য আছে এবং বিশ্বময় তার একটি গ্রহণযোগ্যতাও আছে। তুরস্কের যে টেকনোলজিকে ব্যবহার করার কোনো সুযোগ আপনার গণপূর্ত অধিদপ্তরের এখানে আছে কিনা? আমাদের একটি উদ্দেশ্য এবং ইচ্ছাও আছে। আমি মাননীয় রাষ্ট্রদূতের সঙ্গে এই বিষয়ে কিন্তু আমি আলোচনাও করেছিলাম যে বাংলাদেশের সঙ্গে টার্কির এই সেক্টরে রিলেশনশিপটা কীভাবে আরও ইমপ্রুভ করা যায়। সেক্ষেত্রে স্থাপত্য নকশা যারা করে স্থপতিদের সঙ্গে একটা আমরা বিনিময় করতে পারি, এবং এইখানে আমাদের যে কনস্ট্রাকশন যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটাকেও আমরা ইমপ্রুভ করতে চাই। তো সেই ক্ষেত্রে কারণ আমরা এখন ফাস্টার কনস্ট্রাকশন সিস্টেমে আমরা শুরু করতে যাচ্ছি। তো কনস্ট্রাকশন ফাস্টার সিস্টেমে যেমন জাপান যেভাবে করে, দুবাইতে যেভাবে হয়, চায়নাতে যেভাবে হচ্ছে, আমেরিকাতে যেভাবে হচ্ছে, তাদের মধ্যে কিন্তু যদিও অনেক ক্ষেত্রে মিল আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে আমার ইচ্ছাও আছে যে টার্কিশ মানে টার্কিতে কিভাবে তারা নির্মাণ কাজ কিভাবে সম্পন্ন করে, সাথে প্রজেক্ট ম্যানেজমেন্ট কিভাবে তারা বাস্তবায়ন করে। তো এই জন্য আমি মাননীয় রাষ্ট্রদূতের সঙ্গে আমি এর আগেও আমি শেয়ার করেছিলাম, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি ওনার কাছে আবেদন জানাচ্ছি যে এই বিষয়ে যদি আমাদেরকে এই স্কোপ এবং অপরচুনিটি দেওয়া হয়, তাহলে এটাতে বাংলাদেশের আমাদের ক্ষেত্রে যেরকম লাভ হবে, এবং পাশাপাশি টার্কির সঙ্গে বাংলাদেশের যে রিলেশনাল যে ভ্রাতৃমূলক যে সম্বন্ধ বা আমাদের যে পারস্পরিক যে রিলেশন, এটা আরও ইমপ্রুভ করবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ফিরে যাচ্ছি মাননীয় রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান মহোদয়ের কাছে। আমরা জানতে চাচ্ছিলাম যে সাধারণভাবে যে ডিপ্লোম্যাট বা কূটনীতিকগণ একটি সীমাবদ্ধ মানুষের সঙ্গে বা একটি সীমিত ক্ষেত্রে তারা যোগাযোগ বা মেনটেন করেন বা যোগাযোগ সুরক্ষা করেন, কিন্তু আপনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেক ব্যতিক্রম। আপনি সমাজের সব রকম শ্রেণীর মানুষের সঙ্গে মিশেছেন, কথা বলেছেন। এটি একটি অসাধারণ অর্জন আপনার এবং প্রশংসিত হচ্ছেন আপনি। আপনার যে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরে এই কাজটি কিভাবে একই গতিতে এগিয়ে চলবে, এরকম কি কোনো পরিকল্পনা আছে? You know, this my attempt and my wish to get to know Bangladesh through meeting different segments of society, different people. Sometimes I went to slum areas, sometimes I went to religious gatherings, sometimes art collectives. You cannot learn a country by sitting in your office as a diplomat. You have to go out and talk to people and attend their important ceremonies. So that's what I did, and I've learned a lot throughout my tenure.
Obviously, my successor will continue this tradition. Our countries' bilateral relations will improve in the future because we understand each other much better now than ever before. We will support each other. If we know something, we will share it. If you know something in Bangladesh, we will learn from you. We can continue our collaboration at the political level, but what I think is very important is we need to also increase our dialogue at the grassroots level, at the people level, people to people, through professional interactions. Through tourism, we can understand each other better. So when I go back, I will talk to our authorities and make a report to them about what I've learned here. আমি মাননীয় রাষ্ট্রদূত আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশে আপনার অবস্থানকালে যে আপনার সবচেয়ে স্মরণীয় বিষয় বা স্মরণীয় ঘটনা কি? I have many memories, but if I may just share with you one or two. So my best memories are related to my visits in the country. So I have visited Silet many times, and in one of them I was in the Ratargul swamp forest, and we had a small boy who was rowing our boat in silence, and then suddenly he started to sing a song, a Sileti song, and he had a very wonderful voice. So we listened to him with a lot of pleasure. His voice was wonderful, and I have now found which song this is, and I'm listening sometimes, and I will listen when I go back this song to remember my memories. Another memory I had was in Sundarban. I spent 3 nights in the Sundarban rivers and forests. We had a boat trip, and it was a full moon weekend. It was beautiful, very beautiful. We went to a village where the fishermen dry their fish, and we saw them doing their work. And third memory I had was when the best way to appreciate the beauty of Bangladesh is when you fly by helicopter. So I had the privilege to fly by helicopter over the land in Bangladesh. Then you see the real beauty of Bangladesh, the green, beautiful landscape, the villages, where you cannot normally go by car. It takes a long time, but when you fly, you can see all the houses, the fields. I have seen, for example, jute fields flying to Jashore, and we went to Tungipara, we went to Bagarhat, the 60 Dome Mosque, for example. We flew and landed, and also the 60 Dome Mosque was very impressive, one of the 3 UNESCO heritage sites. So Bangladesh has a lot to offer. I think in the future, when the roads are easier to travel, lots of tourists will come to appreciate the beauty of Bangladesh. These are my memories, and I will cherish my memories even after I go back. আমি এই সঙ্গে আরেকটু আপনার সঙ্গে যুক্ত করতে চাই। আপনি প্রায়ই বলে থাকেন যে বাংলাদেশের সঙ্গে সিলেটের কোনিয়ার যে সিস্টার সিটির একটি চুক্তি রয়েছে, এবং সৈয়দা ফাতেমা যিনি শাহজালাল রহমাতুল্লাহের আম্মা, ওনার জন্ম হচ্ছে কোনিয়াতে, এবং এই বিষয়টি আপনার বিভিন্ন বক্তৃতাতে আমরা শুনি, এবং আপনি চান যে সুফিজমের ক্ষেত্রে বাংলাদেশ এবং তুরস্কের এই সম্পর্কটি আরও জোরদার হোক। এ বিষয়ে আপনি কিছু উদ্যোগও গ্রহণ করেছেন, এখানে সুফি সিং, সুফি ডান্স, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন আপনি করেছেন। তো এই ধারাটা কিভাবে অব্যাহত থাকতে পারে সেই বিষয়ে আপনার কোনো রিকমেন্ডেশন বা কোনো পরামর্শ থাকবে কিনা? As you said, Konya and Silet are sister cities, and this will continue. And through this link, we can do many things. When I brought 2 Sufi musicians and 2 Sufi whirling dervishes, they collaborated with their local counterparts, lalon, baul music. They also
collaborated with local Sufi tariqa members and musicians in Silet and Chittagong. So it was, these things were just the start. It's an important link between our countries, and I think our embassies should work together to increase the activities of this sort, maybe also bringing some academic research into all these links. Recently at the Bangladeshi Parliament, we organized a roundtable to talk about the role of Sufism in society and how, you know, it can contribute with the participation of Buddhist, Christian, and Hindu community representatives. So I think, you know, the message of Sufism is universal love, love for Allah, but also love for each other, regardless of our religions. So this love and compassion is something that binds our cultures, countries together as a shared value. So we have to keep this tradition alive, and it's the task of our embassies to continue these activities. So my last question is, do you have any message for the Bangladeshi people? My message is that Bangladesh, the people of Bangladesh, I think it's very important that they trust in the young generations. You know, they should provide all the opportunities possible to the young generations, because I have seen many talented young people in Bangladesh. Bangladesh should not lose them. Some of them are planning to go to other countries to study. They can go to study, but to bring them back, any country needs to invest in the young generations. I think once they work for Bangladesh, it will be a very strong country. With this much, you know, 170 million population, if the young generation, talented, skilled young generation remain in the country or come back to Bangladesh, I think it will grow much faster and will become a very important force for good in this region, but also globally. ধন্যবাদ মাননীয় রাষ্ট্রদূত আপনাকে। সম্মানিত প্রকৌশলী মহোদয়, কি কিছু যদি বলবার থাকে আপনি আপনার কথা বলার পরেই আমরা অনুষ্ঠান শেষ করে দিব। আমাদের মাননীয় রাষ্ট্রদূত উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে টার্কির কিন্তু আসলে অনেক মিল রয়েছে। যেমন বাংলাদেশের এই যে ইসলাম ধর্ম যে প্রচার প্রসার হয়েছে, এটার একটা বড় ভূমিকা কিন্তু আউলিয়া কেরামদের মাধ্যমে। এবং এই আউলিয়া কেরামরা কেউ এসেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এসেছেন, আবার উজবেকিস্তান থেকে এসেছেন, বা ওর আশেপাশের দেশ থেকেও কেউ কেউ এসেছেন। এবং আমরা যেটা দেখি টার্কি থেকেও কেউ কেউ আসতে পারেন। সুতরাং এই যেহেতু ধর্মের দিক থেকে একটা বড় সিমিলারিটি আছে, এবং তুর্কির মানুষ, সাধারণ মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের কিন্তু একটি খুবই গভীর, মনে করি যে আমি, একটা ভ্রাতৃত্বমূলক একটা সম্পর্ক রয়েছে। এবং এই দুই দেশেরই কিন্তু তারা অর্থনৈতিক দিক থেকে যেরকম গুরুত্বপূর্ণ অবস্থানে যাচ্ছে, এবং এই সম্পর্ক আরও যদি গভীর হয় সেটা দুই দেশের জন্যই এটা আরও ভালো হবে, এবং দুই দেশই আন্তর্জাতিক পরিমণ্ডলেও আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তো সেই ক্ষেত্রে মাননীয় রাষ্ট্রদূতের বাংলাদেশের প্রতি ওনার যে আবেগ এবং মানুষের প্রতি যে ওনার ভালোবাসা, এটারই কিন্তু আসলে রিফ্লেকশন দেখলাম। এবং এই জন্য ওনাকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে আমরা কৃতজ্ঞতা জানাই। এবং এই টেনিয়রে, ওনার টেনিয়রেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সঙ্গে টার্কির রিলেশনশিপ অনেক বেশি ইমপ্রুভ করেছে। এই জন্য আমাদের বাংলাদেশের পক্ষ থেকেও, বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আগামী কোনো পর্বে নতুন কোন বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মান্যবর রাষ্ট্রদূত জনাব মুস্তফা ওসমান তুরান এবং জনাব মোহাম্মদ শামীম আক্তার সাহেবকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য ধন্যবাদ।